ধরো তুমি বাইরে পড়াশোনা বা কাজের জন্য গিয়ে একটা মেস বাড়ি ভাড়া করে আছো এবং তুমি আস্তে আস্তে বুঝতে পারছো তোমার সাথে এই রুমে আরও একজন আছে যাকে তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু তার উপস্থিতি তুমি প্রতিটা মুহূর্তে অনুভব করতে পারছো। তাহলে কেমন লাগবে? ঠিক এই ঘটনাটা ঘটেছিল সুমন দত্তের সাথে। তিনি যখন ট্রান্সফার নিয়ে ছত্তিশগড়ে গিয়েছিলেন কর্মসূত্রে। চলো তাহলে পুরো ঘটনাটা শোনা যাক আজকের এপিসোডে, এপিসোড নাম্বার 19। ওয়েলকাম। এখানে ঘটে যাওয়া ঘটনা তুলে ধরা। নমস্কার, আমার নাম সুমন দত্ত। আজ যেই ঘটনার ব্যাপারে বলবো সেটা একান্তই আমার অভিজ্ঞতা। ঘটনাটা ঠিক কোন সালে ঘটেছে এখন মনে করতে না পারলেও তবে বেশ কিছু বছর আগেকার ঘটনা এটা, যেটা ঘটার পর আমার বিশ্বাস প্রায় পুরোটাই পাল্টে গিয়েছিল এইগুলোর প্রতি। এবং সত্যি বলতে আমি ভাবতেও পারিনি বাইরে কর্মসূত্রে গিয়ে এরম কোনো ঘটনার সম্মুখীন হতে হবে। যাই হোক, এইবার যাই ঘটনায়। আমি তখন মধ্যপ্রদেশের এক কয়লার খনিতে ইঞ্জিনিয়ারিং পোস্টে কর্মরত ছিলাম। বেশ কিছু বছর এখানে কাজ করার পর আমার ট্রান্সফার হয়। এই লাইনে কাজ করার জন্য আমাদের 3-4 বছর অন্তর অন্তর ট্রান্সফার লেগেই থাকতো, তাই এইটা আমার জন্য কোনো নতুন ব্যাপার ছিল না। তাই এইবার আমার ট্রান্সফার হয় ছত্তিশগড়ের মনেন্দগড় নামক শহরের এক কয়লার খনিতে। ওখানে যাওয়ার ঠিক 2-3 মাস পর লকডাউন পড়ে যায়। তাছাড়াও ওখানে গিয়ে প্রথম আমায় বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। প্রথমত নতুন জায়গা, তারপর খাওয়া দাওয়ার তো প্রবলেম লেগেই ছিল, আর তার ওপর যেই কোম্পানির হয়ে আমি কাজ করতাম সেখান দিয়েও কোনো মেস রুম বা রেসিডেন্সিয়াল রুম আমাদের জন্য অ্যালট করা হয়নি। তাই আমি ওখানে গিয়ে কিছুদিনের জন্য একটা হোটেলে উঠি, কিন্তু হোটেলের পার ডে রেন্ট যেহেতু অনেকটাই বেশি ছিল, তাই যতদিন প্রজেক্টের কাজ চলবে ততদিন হোটেলে থাকা পসিবল নয়। সেই জন্যই ওখানে একটু খোঁজ খবর নিয়ে জানতে পারলাম কাজের জায়গা দিয়ে ঠিক আধ ঘন্টা কি 1.25 ঘন্টা দূরে একটা জায়গা আছে যেটার নাম হলো বাঙালিপাড়া। ওখানে গেলেই এরম অনেক রেসিডেন্সিয়াল রুম বা মেস বাড়ি 2-3 বছরের কন্ট্যাক্টে পাওয়া যায়। সেই মতো ওখানে গিয়ে হোটেল ওনারের সাথে কথা বলার পর 2 BHK একটা ফ্ল্যাট আমার পছন্দ হয়, খুবই কম দামে। তাও প্রতি মাসে ভাড়া ছিল 2,500 টাকা উইথ ইলেকট্রিসিটি বিল। তখন আমার একটু ডাউট হলেও সেরকম মাথা ঘামায়নি, কারণ যেখানে রুমের এত ক্রাইসিস আছে সেখানে একটা হোটেল ওনার কী করে আমায় এত কম দামে এত ভালো একটা রুম দিল। যাই হোক, শেষমেশ এই অচেনা জায়গায় এতটা বাজেট ফ্রেন্ডলি একটা রুম পেলাম, এটাই আমার জন্য অনেক। যাই হোক, আমি যেই রেসিডেন্সিয়াল বিল্ডিং বা মেস বাড়ি যাই বলো না কেন যেখানে ছিলাম সেটা হলো 3 তলা বিশিষ্ট একটা পুরনো গোছের বাড়ি। সেখানে কম করে 30-35টার মতো ছোট ছোট রুম, কিন্তু আমার রুমটা তুলনামূলকভাবে কিছুটা বড় ছিল। একটা করে বাথরুম, কিচেন নিয়ে 2টো ছোট ছোট ঘর। আমি থাকতাম 2 তলার ডান দিকের একদম কোণের ঘরে। আর সেই বিল্ডিংটায় আমি আর একজন ছাড়া সবাই লেবার থাকতো, ওই যারা বাইরে থেকে ওখানে কাজ করতে আসতো সেরামই প্রায়। তাই পুরো বিল্ডিংটা প্রায়শই গমগম করত, সবার সাথে সবারই ভালো সম্পর্ক ছিল, ইভেন আমারও। আশেপাশের জায়গা খুবই নির্জন, কারণ 3-4টে বিল্ডিং আর 2-3টে দোকানপাট ছাড়া আর কিছু ছিল না। তারপরেই শুরু হয়ে যেত ঘন জঙ্গল, আর আমাদের মেস বাড়ির পিছনেও প্রায় 500 মিটারের মতো জঙ্গল, আর তারপর একটা খাল, ওই নদীরই মতো প্রায় বলা যায়, কারণ বর্ষাকালে সেই খাল পুরো ভরাট হয়ে স্রোত থাকতো ভালোই। এই ছিল মোটামুটি সেখানকার বিবরণ। এবার আসি ঘটনার দিন। সেই সময় বর্ষাকাল ছিল, দিনটা ঠিক মনে না পড়লেও উইকেন্ড ছিল বোধহয়, তাই সম্ভবত শনি কি রোববার। সেই দিন রাতে আমার ডিউটি শেষ হতে হতে প্রায় অনেকটাই লেট হয়ে যায়। তখন 8টা কি 9টা বাজে, আর ওই জায়গাটা শহরতলি হলেও সন্ধে 6টা-7টার পর চারিদিকে নিঝুম হয়ে যায়, একদম চুপচাপ ও নির্জন। সেই দিন দুর্ভাগ্যক্রমে প্রচণ্ড বৃষ্টি হয়, একটানা বিকেল থেকে শুরু করে একদম রাত 10টা-11টা পর্যন্ত।
তাই আমি কাজের পর ওখানেই প্রায় কিছু ঘন্টার মতো আটকে পড়েছিলাম। ঠিক বৃষ্টি থামার পর আমি আমার ব্যাকপ্যাক ও কাজের সামগ্রী নিয়ে রেডি হচ্ছিলাম মেস বাড়িতে ফিরে আসবো বলে। তখন আমার এক লেবার বন্ধু আমায় বারণ করলো যে এত রাতে না যেতে, আজকে রাতে তাদের সাথে এখানেই থেকে যাওয়ার জন্য সে আমায় রিকোয়েস্ট করে। কারণ কাজের জায়গা থেকে বাঙালি পাড়া অর্থাৎ যেখানে আমার মেস বাড়ি ছিল সেখানে যেতে গেলে জঙ্গলের ধারের রাস্তা দিয়েই যেতে হতো। আর যেহেতু এতটা বৃষ্টি হয়েছে আজ, তাই ধস নামারও একটা প্রবল প্রবণতা ছিল। কিন্তু আমি এখানকার টেন্টে থাকতে চাইনি, কারণ তোমরা জানো কোল মাইনে প্রায়শই ধস নামে, তার ওপর সেই রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। তাই আমার মন এখানে থাকার জন্য সায় দিল না। তার ওপর সারাদিনের খাটাখাটনির পর যদি একটু ভালো ঘুম না হয় তাহলে পরের দিনের কাজের আর এনার্জি মোটেও থাকে না। সেই জন্যই ওখানকার এক লেবার বন্ধু তার বাইকে নিয়ে আমায় ঘরে ছেড়ে দেওয়ার জন্য রওনা হয়। আর যেহেতু পোস্টের দিক থেকে আমি অনেক সিনিয়র ছিলাম, তাই লেবার ভাইয়েরা আমার খুব যত্ন নিত এবং খুব শ্রদ্ধাও করত। যাই হোক, আমি তার বাইকে উঠে দুজন মিলে জঙ্গলের ধারের রাস্তা দিয়ে আসছিলাম। ওয়েদার তখন কিছুটা মেঘলা হলেও অল্প আধটু বিদ্যুৎ চমকাচ্ছিল আকাশে। আর জঙ্গলের ধারের নিঝুম ফাঁকা রাস্তা দিয়ে ঠান্ডা হাওয়া খেতে খেতে আসার অনুভূতিটাই আলাদা রোমাঞ্চকর ছিল। যাই হোক, ঠিক 5 কি 10 মিনিট পর আমায় অবাক করে খালের ওই পারের জঙ্গল দিয়ে একটা ছোট্ট কিন্তু খুব উজ্জ্বল গোলাকার একটা আলো খালের ওই পারের জঙ্গল দিয়ে এই পারের জঙ্গলে এসে সাট করে ঢুকে গেল। তুমি বিশ্বাস করতে পারবে না অর্ঘ্য, এই পুরো ঘটনাটা এতটাই তাড়াতাড়ি হয়েছিল যে আমি ওই আলোটাকে মাত্র 2 থেকে 3 সেকেন্ডের মতো দেখেছিলাম। আর এই 2 থেকে 3 সেকেন্ডের মধ্যেই এত বড় ঘটনাটা ঘটেছিল, মানে এতটাই তাড়াতাড়ি হয়েছিল ঘটনাটা। আর আমার কিন্তু এইসব ভূত প্রেত বা জিন যাই বলো না কেন, এইসবের ওপর একটুও বিশ্বাস ছিল না। তাই তখন এই সব আমার মাথাতেই আসেনি। তবুও কেন জানি না তখন আমার গাটা বেশ ভালোই ভার হয়ে গিয়েছিল। আর আশ্চর্য ব্যাপার এই যে আমার কান খোলা থাকলেও ওই বৃষ্টির ঠান্ডা ওয়েদার স্পেসিফিক্যালি আমার কান দুটো পুরো গরম হয়ে গিয়েছিল। যেমন একটানা 5-6 ঘন্টা টুপি পরার পর যেই প্রচণ্ড গরম অনুভূতিটা হয় কানে, ঠিক সেরামি। তখন আমি একটু আশ্চর্য হয়ে তাকে বললাম, ভাই এটা কি ছিল গো, এরম লাইট এত স্পিডে ওই দিকের জঙ্গল থেকে এই দিকের জঙ্গলে ঢুকে গেল? দেখলাম ও আমার কথার কোনো উত্তর দিল না। আমি ভাবলাম হয়তো ও বাইক চালাচ্ছে তাই শুনতে পায়নি। সেই জন্য আবার ওকে এই একই প্রশ্ন করলাম, কারণ ও যেহেতু লোকাল ছেলে ছিল তাই ভেবেছিলাম ও হয়তো এই ব্যাপারটা জানলেও জানতে পারে। কিন্তু এবার ও খুব আস্তে আস্তে বলল, ও কিছু না, এইসব কথা ছাড়ুন, আরে এই বিষয়টা আপনি মাথাতেও রাখবেন না। আমি ভাবলাম ও বলতে চাইছে না যখন, তাই আর জোরাজুরি করে লাভ নেই। সেই জন্য আমিও চুপ হয়ে গেলাম। ঠিক তার 2 কি 3 মিনিট পর আমার হঠাৎই মনে হচ্ছে আমার পিঠে থাকা ব্যাগটা আস্তে আস্তে খুব ভারী হয়ে যাচ্ছে। কিন্তু আমি ওই ব্যাগে শুধুমাত্র একটা টিফিন ক্যারিয়ার আর কাজের জামা প্যান্ট ছাড়া আর কিছুই রাখিনি, এটা কিন্তু আমার স্পষ্ট মনে আছে। ও আর একটা কথা, সেই দিন উইকেন্ড ছিল বলে আমি 500 গ্রামের মতো কাঁচা মাংস ক্যারি করছিলাম, যে বাড়িতে গিয়ে জমিয়ে রান্না করে খাবো। কিন্তু এই ব্যাগ ভারী হয়ে যাওয়ার ব্যাপারটা আমি আর তাকে বলিনি, এই ভেবে যে সে আবার কি ভাববে না ভাববে সেই জন্য। যাই হোক, এইসব কথা আমি নিজের মধ্যেই ভেবে যাচ্ছিলাম। তৎক্ষণাৎ বাইকটা হ্যাচকা মেরে বন্ধ হয়ে যায়। মনে হলো বাইকের ইঞ্জিনটা যেন হঠাৎ করে বন্ধ হয়ে গেল। আমি আর ওই ছেলেটা বাইক থেকে নামলাম। ওরা মনোরম পরিবেশে তখন আমি রাস্তার সাইডে দাঁড়িয়ে স্মোক করছিলাম, আর ও বাইকের পার্টসগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখছিল যে প্রবলেমটা কোথায় হয়েছে। সেই সময় আমি ওকে অন্য বিষয় নিয়ে কিছু কথা জিজ্ঞেস করলেও ও হ্যাঁ না করে আমার কথা কাটিয়ে দেওয়ার চেষ্টা করছিল। তাই আমি ব্যাপারটা বুঝতে পেরে তখন চুপ হয়ে যাই। আর একটা বিষয় লক্ষ্য করেছিলাম, ও যখন বাইকটা সারাচ্ছিল তখন ওর মুখে একটা আলাদা রকমের ভয়ের ছাপ ছিল, আর ও বারবার মাথা ঘুরিয়ে ঘুরিয়ে পাশের জঙ্গলের দিকে তাকাচ্ছিল। ও যেহেতু তখন সেরকম কথা বলতে চাইছিল না, তাই আমিও এইসব বিষয় নিয়ে ওকে আর কিছু জিজ্ঞাসা করিনি।
3 মিনিটের মধ্যেই বাইক ঠিক হয়ে যাওয়ার পর ছেলেটা আমায় একদম মেজবাড়ির দরজার কাছে সামনে নামিয়ে চলে গেল। যথারীতি আমি বাড়িতে ঢুকলাম, কিন্তু সেই দিন কেমন যেন গাটা ছমছম করছিল। কারণ আগেই বলেছিলাম এখানে আসার 2-3 মাসের মধ্যেই লকডাউন লেগে গেছিল, তাই সমস্ত লেবার ভাইয়েরা এই বাড়ির রুমগুলো ছেড়ে যে যার নিজের বাড়িতে ফিরে গিয়েছিল। আর মাত্র একজন আছে, সেও আবার একতলায় থাকে। যাই হোক, তখন রাতের বেলা ওই পরিবেশে গোটা 3 তলা বাড়িটা বাইরে থেকে দেখেই কেমন জানি গাটা ছমছম করে উঠছিল। যাই হোক, সিঁড়ি দিয়ে উঠে আমার রুমে ঢোকার পর একটু ফ্রেশ হয়ে নিয়ে আমি যখন মাংসটা রান্না করার জন্য বের করছি, তখন মাংসগুলো দেখে আমি আঁতকে উঠলাম। তুমি বিশ্বাস করবে না অর্ঘ্য ভাই, মাংসের প্লাস্টিক খুলে যখন মাংসের পিসগুলো দেখছিলাম, তখন একটাও মাংসের পিস এমন ছিল না যেটায় কোনো কামড়ের দাগ লাগা নেই। আর দাঁতের দাগের একদম ঘা ঘেঁষে জায়গাটা না কেমন যেন কালো হয়ে গিয়েছিল, কেমন যেন বুজগুড়ি ফুটছিল, একদম ফ্যানার মতো। আমি জাস্ট ওইখানে দাঁড়িয়ে 2 থেকে 3 মিনিটের মতো হাঁ করে মাংসগুলোর দিকে দেখছিলাম আর ভাবছিলাম এটা কি করে হতে পারে। লিটারেলি আমি পুরো পাজেলড হয়ে গিয়েছিলাম। বাট তখনও অনেস্টলি বলছি, আমার মাথায় কিন্তু এইসব ভূত প্রেত জিন বা জিন্নাত যাই বলো না কেন, এইগুলোর ব্যাপার কিচ্ছু মাথায় আসেনি। যাই হোক, কী করা যাবে, এইগুলো তো আর খাওয়া যাবে না, তাই আমায় ফেলে দিতে হলো। ইভেন চিকুকেও দিইনি। ও, তোমাদের বলা হয়নি, চিকু হলো একটা কুকুর। ও আমাদের বিল্ডিংয়েই থাকতো। আমরা সবাই মিলে ওকে একদিন করে খেতে দিতাম। আর রাতের বেলা চিকু আমার ঘরের বাইরে ঠিক দরজার সামনে একটা চট পাতা থাকতো, ওইখানেই ঘুমাতো। কিন্তু কিছুদিন ধরে ওয়েদার ঠান্ডা থাকার কারণে ওকে রাতের বেলা ঘরের ভিতরেই ঢুকিয়ে দিতাম। দরজা খুলে প্রথম ঘরটা যেহেতু আমার সব জিনিসপত্র রাখা ছিল, তাই চিকুকে চট পেতে দিয়ে ওখানেই ঘুমাতে দিতাম, আর আমি ভেতরের ঘরে শুতাম। যাই হোক, সেই দিন রাতে মাংস আর আমার কপালে জুটল না, তাই কোনো রকমে এক তরকারি ভাত খেয়ে দরজা জানালা বন্ধ করে শুয়ে পড়ি। বাইরে তখন গুঁড়ো গুঁড়ো বৃষ্টির সাথে হালকা বিদ্যুৎ চমকাচ্ছিল। আমি শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম। তখন কটা হবে, ঠিক 1টা কি 1:30 নাগাদ হঠাৎ সুইচ বোর্ডের প্লাগে লাগানো মোবাইলের চার্জারটা খুলে ছিটকে পড়ে। আচমকা আমার তন্দ্রা ভাবটা কেটে যায়। তখন লাইট জ্বালিয়ে দেখি যেই দেওয়ালের বোর্ডে চার্জার লাগানো ছিল, তার অপোজিট দেওয়ালে ধাক্কা খেয়ে ফোনের চার্জারটা পড়ে আছে। এই দেখে স্বাভাবিকভাবেই আমি বেশ অবাক হই যে চার্জার কোনো শক্তিবল ছাড়াই এতটা দূরে ছিটকে পড়বে কি করে। উপরন্তু বোর্ডের প্লাগ যথেষ্ট টাইট ছিল, তাই এমনটা হওয়া মোটেও স্বাভাবিক ছিল না। যাই হোক, ব্যাপারটাকে অগত্যা কাকতালীয় ভেবে আমি কাটিয়ে দিই এবং সেটা মাথা ঘামাই না, তাই বিষয়টাকে আমি ভুলে শুয়ে পড়ি। ঠিক 7 কি 8 মিনিট পর আমার বিছানার তলায় একটা টিনের বক্স, অর্থাৎ যেটাকে আমরা চলতি ভাষায় ট্যাঙ্কি বলি, সেটা সশব্দে বিছানার তলা দিয়ে ছিটকে বেরিয়ে সামনের দেওয়ালে ধাক্কা মেরে খুলে যায়। এইবার আমি ধর পড়িয়ে উঠলাম। উঠে লাইট জ্বালিয়ে দেখলাম খাটের তলার ট্যাঙ্কিটা সামনের দেওয়ালের সাথে ধাক্কা লেগে খুলে গেছে, আর ভিতরের সমস্ত জিনিসপত্র ওলট পালট করা, আর কিছু জিনিস তো মেঝেতেও ছড়িয়ে ছিটিয়ে ফেলা ছিল। এতক্ষণে চিকু চিল্লাতে চিল্লাতে ওই ঘর থেকে দৌড়ে আমার কাছে চলে এসেছিল। সত্যি বলতে এইবার আমার মনে আস্তে আস্তে ভয়ের সঞ্চার হচ্ছিল, কারণ আমি কিছুই বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে বা কি কারণে হচ্ছে এগুলো। এরপর একে একে যা ঘটলো সেটা আমার বিশ্বাস কোথাও একটা নড়িয়ে দিয়েছিল, কারণ এরপর থেকে এইসব ভূত প্রেত জিন বা জিন্নাত যাই বলো না কেন, এই বিষয়গুলোকে একদমই উড়িয়ে দিতে পারতাম না। কারণ এরপরের ঘটনাগুলো কিছুটা এমন ছিল যে তখন আমি বিছানায় বসে এক নাগাড়ে হাঁ করে ট্যাঙ্কির দিকে তাকিয়েছিলাম। হঠাৎই আমি সমেত বিছানাটা দুলতে লাগলো, আর সেটা হালকা হুলকা নয় কিন্তু প্রচণ্ডভাবে। লিটারেলি বিছানাটা কেমন যেন গোল হয়ে ঘুরছিল। তার সাথে রান্নাঘরের র্যাকে রাখা মশলাপত্রগুলো সমস্ত কিছু মেঝেতে পড়ে একাকার কাণ্ড হয়ে গিয়েছিল। আমার শোয়ার ঘরের ওপরের স্ল্যাবে বেশ কিছু দরকারি জিনিসপত্র রাখা ছিল,
সেইগুলো একে একে মেঝেতে পড়তে লাগলো। তখন আমার মাথা কাজ করা প্রায় বন্ধ করে দিয়েছিল। কি করব না করব তখন কিছুই বুঝতে পারছিলাম না। আর আমি যে চিল্লে কাউকে ডাকবো সেই উপায়ও নেই, কারণ আগেই বলেছিলাম লকডাউন পড়ে যাওয়ার জন্য সমস্ত লেবার চলে গেছে। ওই পুরো 3তলা বাড়িতে আমি আর একজন ছাড়া আর কেউ নেই, তাও তিনি একদম নিচের তলায় থাকতো। তাই চেঁচিয়ে কোনো লাভ হতো না। কিন্তু চিকু এইসব তাণ্ডব দেখে প্রচণ্ড চিৎকার করতে করতে আমার কাছে চলে আসে। বেশ কিছুক্ষণ এই তাণ্ডব হওয়ার পর অবশেষে কিছুটা শান্ত হয়। এতক্ষণে আমার ঘরের সমস্ত জিনিসপত্র এদিক ওদিক লণ্ডভণ্ড হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। সে কি বাজে অবস্থা অর্ঘ্য, তোমায় কি বলবো। এদিকে আমি প্রচণ্ড ভয়ে বিছানার এক কোণে গুটিসুটি মেরে চুপচাপ বসে আছি, আর নিচে দেখি চিকু চুপচাপ বসে ওই ঘরের দিকে তাকিয়ে রেগে কিরম যেন গড়গড় শব্দ করছে। আমি শুনেছিলাম নাকি বিশেষ করে কুকুরদের সাথে নেগেটিভ এন্টিটির ফ্রিকোয়েন্সি ম্যাচ হয়ে যায়, যার জন্য ওরা নাকি তাদের অস্তিত্ব অনুভব করতে পারত। এই কথাটা আমি না মানলেও সেই দিন কেন জানি না আমি মানতে বাধ্য হয়েছিলাম। আর ওই ঘরে গিয়ে যে দেখব চিকু কি দেখে এরমভাবে রেগে গড় আওয়াজ করছে, আমার সেই সাহসও অবশিষ্ট ছিল না। তাই চুপচাপ বসে থাকা ছাড়া আমার দ্বিতীয় আর কোনো উপায় ছিল না। কিছুক্ষণ পর, ঠিক ওই 2 কি 3 মিনিটের মতো হবে, হঠাৎই চিকু দৌড়ে ওই ঘরের দিকে ঢুকে যায় এবং সঙ্গে সঙ্গে আবার রিটার্ন এসে বিছানার ওপরে আমার কোলে লাফিয়ে পড়ে। আর তখনই আমার ঘরের মেন দরজাটা দেয়ালে ধড়াম করে ধাক্কা লেগে খুলে যায় এবং আমি স্পষ্ট দেখি একটা সাদা রঙের কিরণ যেন ধোয়ার মতো অবয়ব দরজা থেকে করিডোর দিয়ে বেরিয়ে গেল। এই দৃশ্য দেখে আমার হাত পা সমেত পুরো শরীর ওইখানেই ফ্রিজ হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর একটু সাহস নিয়ে ওই ঘরে গিয়ে দেখি সমস্ত ঘর ততক্ষণে লণ্ডভণ্ড হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে, আর নিচে দরজার ছিটকিনি ভেঙে পড়ে আছে। বাইরের করিডোরে বেরিয়ে দেখি কেউ নেই, কিন্তু তখনও ট্রমাটা পুরোপুরি আমার ওপর দিয়ে কাটেনি। তাই ঘরে ঢুকে স্ক্রুড্রাইভার দিয়ে ছিটকানিটা কোনো মতে দরজায় সেট করে দুটো ঘরের সমস্ত আলো জ্বালিয়ে বিছানার ওপর এসে চুপচাপ বসে রইলাম। সেই দিনে দু চোখের পাতা বন্ধ করার সাহস আমার হয়নি, আর ওই রাতটা আমি জীবনে কোনো দিনও ভুলব না। ইভেন এখনও ওই রাতের এক একটা মুহূর্তের কথা আমার স্পষ্ট মনে আছে। কিছুক্ষণ পর ভোরের আলো ফোটে, তখন আমি রেডি হয়ে কাজের জন্য বেরিয়ে যাই। সেই দিন কাজ থেকে আসার সময় নিচের তলার ওই লোকটাকে দেখে আমি কাল রাতের সমস্ত ঘটনা ওনাকে খুলে বলে ব্যাপারটা জানতে চাওয়ায় উনি একটুও আশ্চর্য না হয়ে আমায় খুব ক্যাজুয়ালি আর আস্তে আস্তে বলে যে কাল রাতে আমার সাথে যা যা হয়েছে সেগুলো কম বেশি সবার সাথে ঘটে এই মেশবাড়ির। আর কাল যেহেতু কাঁচা মাংস রাস্তা দিয়ে নিয়ে আসার সময় ওরম একটা ঘটনা ঘটেছিল, আর তার ওপর আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হওয়ার দরুন ড্রিঙ্ক স্মোক যেহেতু করতাম, আর বাড়িতে কোনো ঠাকুর দেবতার ফটো ছিল না বা ধূপ ধুনো দেখাতাম না, তাই কালকের তাণ্ডবটা হয়তো একটু এক্সট্রিম হয়ে গিয়েছিল। আর লাস্টে বলে যে ভয় পাওয়ার কিছু নেই, কারণ সেই নেগেটিভ এন্টিটিটা আর যাই করুক না কেন কারোর ক্ষতি করে না। আর আমাদের মেশবাড়ির পেছনের জঙ্গলটা ছিল সুইসাইডাল স্পট। ইভেন এখনও মাঝের মধ্যে অনেকেই গাছে দড়ি লাগিয়ে সুইসাইড করে ওখানে, তাই জায়গাটা সেরম একটা ভালো না, এবং আমায় সাবধানে থাকতে বলে সে বাড়িতে ঢুকে যায়। এই কথাগুলো শুনে আমি অ্যাট লাস্ট বুঝতে পারলাম যে কেন এই রুমগুলোর ভাড়া এতটা কম। যাই হোক, সেই দিনের পর থেকে আমি ঘরে শ্রী হনুমানজিকে প্রতিষ্ঠা করে প্রতিনিয়ত ধূপ ধুনো দেখিয়ে তাকে পুজো করতাম, এবং তারপর থেকে সত্যি বলতে এরম কোনো কেস আর আমার সাথে ঘটেনি। ইভেন 3-4 মাস পর আমাদের প্রজেক্টটা মাঝ রাস্তাতেই ক্যান্সেল হয়ে যাওয়ার দরুন ওখান থেকে আমি চলে আসি। সেই দিনের ঘটনাগুলো কতটা তোমাদের বোঝাতে পারলাম লেখার মাধ্যমে আমি সত্যিই জানি না, কিন্তু যাদের সাথে এরম ঘটনা ঘটেছে তারা খুব ভালোভাবে আমার প্রত্যেকটা শব্দ ফিল করতে পারবে। তাই আর কারোর সাথে যেন এরম ঘটনা না ঘটে সেই জন্যই সবাইকে অ্যালার্ট করার উদ্দেশ্যে অর্ঘ্য এবং ঘটনাগুচ্ছ চ্যানেলের মাধ্যমে আমার এই অভিজ্ঞতাটা প্রকাশ করা।
তো এই ছিল সুমনদার জীবনে ঘটে যাওয়া একটা মারাত্মক ঘটনা, এবং সত্যি এই অভিজ্ঞতাটা এতটাই ভয়ঙ্কর ছিল যে তুমি ভাবো যদি কেউ বাইরে পড়াশোনা বা কাজের জন্য গিয়ে এরম কোনো অভিজ্ঞতার সম্মুখীন হয় তাহলে সে কতটা পড়াশোনা বা কাজে মন লাগাতে পারবে সেটা আমার জানা নেই। যাই হোক, সুমনদার এই ঘটনাটা এক কথায় দারুণ ছিল, এবং তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। নেক্সট এপিসোডে আমি সেই কমেন্টগুলো পড়ে শোনাবো। ভালো লাগলে লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করা না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে দিও। এবং স্ক্রিনে দেখো ঘটনাগুচ্ছের চ্যানেল আইকন পপ আপ করছে, ওখানেও তুমি ক্লিক করে ডাইরেক্ট সাবস্ক্রাইব করে দিতে পারো। আর তপন জেঠুর অভিজ্ঞতার দুটো পার্ট কেমন লেগেছে তোমাদের সেটাও জানাতে ভুলো না। মনে করিয়ে দিই, সুমনদার মতো তুমিও তোমার জীবনের অভিজ্ঞতা বা শোনা কোনো সত্য ঘটনা পডকাস্ট করতে চাইলে আমাদের মেল করতে পারো ঘটনাগুচ্ছ@gmail.com বা ঘটনাগুচ্ছ ফেসবুক পেজে লিখে পাঠিয়ে দিতে পারো তোমার ঘটনা, এবং থ্রু হোয়াটসঅ্যাপ আর কলিংয়ের মাধ্যমেও সেটা শেয়ার করতে পারো আমাদের সাথে। সমস্ত লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে এবং টেক্সট ফরম্যাটে স্ক্রিনেও দেওয়া আছে। দেখা হচ্ছে শনিবার নতুন একটা এপিসোডে নতুন কোনো ঘটনা নিয়ে, ঠিক রাত 9টায়। জয় বজরংবলী।